আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু টেকন। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি পড়াতে যাচ্ছি। তো এই বইয়ে প্রথমেই আমাদের দেখো ভাষা ও বাংলা ভাষা এই চ্যাপ্টারটি আছে। যেহেতু এখন বছরের শুরু, সবাই নতুন থেকেই শুরু করছি, আমরা প্রথম থেকেই, তো আমিও প্রথম থেকেই শুরু করব। বাংলা ব্যাকরণে আসলে আমাদের এখান থেকে আমরা এমসিকিউ গুলো বেশি দেই। তো এজন্য আমাদের এই বইয়ের ভেতরের চ্যাপ্টারগুলো একটু পড়াটা জরুরি। হ্যাঁ, আমরা পুরোটা লাইন বাই লাইন পড়বো না, বাট আমরা পুরো টপিকটা কি সেটা বোঝার চেষ্টা করব। তো তাহলে চলো দেখি, আমাদের চ্যাপ্টার ওয়ানে আছে ভাষা ও বাংলা ভাষা। এটা আমরা শুরু করি, দেখি কি বলেছে। প্রথমে প্রথমে বলেছে ভাষা কি। আচ্ছা, ভাষা কি? ভাষা আমরা কি, এটা আমরা সবাই ছোটকাল থেকেই জানছি যে ভাষা কি মানুষের যে মনের ভাব প্রকাশ করার যে মাধ্যম, সেটাই হচ্ছে ভাষা। একমাত্র এই প্রাণী জগতে মানুষেরই ভাষা আছে। কেমন? যে মানুষই শুধুমাত্র ভাষা ব্যবহার করে। আচ্ছা, এছাড়াও আমরা আসলে ভাষার একটা সংজ্ঞা বলতে পারি যে ভাষা কি মানুষের বিভিন্ন প্রকার আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতা সবকিছু প্রকাশ করার একটা মাধ্যম। তো ভাষা কয় প্রকার? মূলত ভাষা মূলত দুই প্রকার, দেখো, মৌখিক ভাষা এবং লিখিত ভাষা। আচ্ছা, যেটা আমরা মুখে বলি ওটা মৌখিক, আর লিখিত ভাষা, লিখিত ভাষার মধ্যে আবার দুই প্রকার ভাষা আছে, সাধু ভাষা, চলিত ভাষা। আমরা একটু পরে ওই দিকে যাই, দেখি। আচ্ছা, ভাষা কি সেটা তো বুঝলাম। এবার আমরা একটু ভাষার উপাদানের গুলোর দিকে খেয়াল করি যে ভাষার কি কি উপাদান আছে। ভাষার অনেকগুলো উপাদান আছে, যে ধ্বনি, শব্দ, বাক্য, বাগান। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমরা ধ্বনি নিয়ে একটু আলোচনা করি। দেখো, ধ্বনি মানুষের বাকযন্ত্রের সাহায্যে এবং বাতাসের আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়। ঠিক আছে, ধ্বনি কিন্তু অনেক প্রকার হয়। মানে আমরা যে আওয়াজগুলো করি, আসলে এই আওয়াজগুলোকেই মূলত আমরা ধ্বনি বলছি। হ্যাঁ, কিন্তু সব ধ্বনিকে কিন্তু আমরা ভাষার ধ্বনি বলতে পারি না। ওকে, এখানে ভাষার ধ্বনি আমাদের নতুন একটা ওয়ার্ড। দেখো, ভাষার ধ্বনিটা কি? ভাষার ধ্বনি হচ্ছে যেসব ধ্বনি অর্থপূর্ণ। ঠিক আছে, যেসব ধ্বনি অর্থপূর্ণ সেসব ধ্বনিকে আমরা ভাষার ধ্বনি বলি। তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে বলছে যে বাকযন্ত্রের সাহায্যে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে ভাষার ধ্বনি। আচ্ছা, আমরা যদি দেখি কোনো পশু পাখি ডাকছে, ঠিক আছে, পশু পাখির ডাকটাকে আমরাও ধ্বনি বলতে পারি, কিন্তু ওটা কোনো ভাষার ধ্বনি না। আচ্ছা, তবে ভাষার ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে আমরা যে ধ্বনিটা, আমরা যদি পশু পাখির ডাককে আমরা নকল করি, হ্যাঁ, সেটাও একটা ধ্বনি, কিন্তু সেটাকেও আমরা তখনও ভাষার ধ্বনি বলতে পারবো না। ভাষার ধ্বনি হতে হবে যদি সেটা অর্থপূর্ণ হয়। মাস্ট খেয়াল রাখবা যে অর্থপূর্ণ হতে হবে ভাষার ধ্বনি। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিলাম যে কাল। আচ্ছা, কালে এখানে তিনটা ধ্বনি আছে। কি কি ধ্বনি? ক ধ্বনি, আকার এবং ল। তিনটা ধ্বনি আছে কালের মধ্যে। এই যে একটা তিনটা ধ্বনি মিলে একটা শব্দ তৈরি হয়েছে, এই কালটা একটা অর্থপূর্ণ। এখানে ক ধ্বনিটা একটা অর্থ আছে। যদি আমি ক ধ্বনিটা বদলে খ কিংবা গ কিংবা ত বা ঢ, ম, যে কোনো ধ্বনি বসাই, তাহলে কিন্তু পুরো শব্দটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অর্থও চেঞ্জ হচ্ছে। যেমন কালের জায়গায় যদি খ বসাই, খাল, একটা ভিন্ন একটা শব্দ বোঝাচ্ছে, বা তাল, অন্য একটা শব্দ বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে ধ্বনিটা যখনই চেঞ্জ হচ্ছে, আমার কিন্তু শব্দ চেঞ্জ হচ্ছে। এই যে যে ধ্বনিগুলো যেগুলো চেঞ্জ হলে আমাদের অর্থ ভিন্ন ভিন্ন অর্থ বহন করতেছে, এই সব ধ্বনিকে আমরা ভাষার ধ্বনি বলি। ঠিক আছে, তো এরকমই ধ্বনিগুলো, ধ্বনিটা আসলে সবাই ব্যবহার করি আমরা। একদম যেসব মানুষ ধরো যে পড়াশোনা জানে না, তারাও কিন্তু ধ্বনি ব্যবহার করে, কারণ এইটাই আমাদের ভাষা, আমাদের কথা বলার মূল যে শব্দটা আমাদের যেটা সৃষ্টি হয়, এটাই তো আসলে ধ্বনি, তাই না? সেই কারণে ধ্বনি আমরা সবাই ব্যবহার করি এবং সবাই বুঝি। ধ্বনির পরে যে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হচ্ছে শব্দটা কি দেখি। শব্দটা হচ্ছে এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। হ্যাঁ, দেখো, এখানে আমি উদাহরণে এখানেই বুঝিয়ে দিছিলাম যে শব্দটা কি। যেমন এখানে আমি আরেকটা উদাহরণ দিতে পারি, মানুষ। মানুষ একটা শব্দ, এটা তুমি বুঝতে পারতেছো যে হ্যাঁ, এটা একটা শব্দ। মানুষ মানে মানুষের কথা বলতেছে। তো মানুষের শব্দের মধ্যে অনেকগুলো ধ্বনি আছে। যদি আমরা মানুষকে বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে পাঁচটি ধ্বনি পাবো। দেখো, মানুষের প্রথমে ম, তারপরে আমরা আকার, তারপরে ন তারপরে রস্যুকার, এই যে নয়ের সাথে যে রস্যুকার আছে এটা, এবং তারপরে মূর্ধন্য ষ, কিন্তু এখানে তালবস্য দিছে। দেখো, এইটা একটু খেয়াল করবা যে তালবস্যটা হচ্ছে ধ্বনি। ঠিক আছে, তালবস্য ধ্বনি, কিন্তু মূর্ধন্য ষ কোনো ধ্বনি না, এটা একটা শব্দ সরাসরি। যেমন ম কে আমরা ধ্বনি বলতে পারতেছি, হ্যাঁ, কিন্তু তালবস্যকে আমরা ধ্বনি বলবো, কিন্তু মূর্ধন্য ষ কে আমরা ধ্বনি বলবো না।
মূর্ধন্য ষ সবসময় শব্দ। যদি এখানে মূর্ধন্য ষ থাকতো বদলে দন্তান্ন ষ থাকে, দন্তান্ন ষ যদি থাকতো, তখনও আমরা ধ্বনি হিসেবে যদি এটাকে বিশ্লেষণ করতাম, তখন আমরা এখানে তালব্য শ লিখতাম, ব্র্যাকেটে মূর্ধন্য ষ বা দন্ত্য স যেটা থাকে সেটা লিখি। তো মানুষ শব্দটাকে বিশ্লেষণ করে আমরা এভাবে 5টা ধ্বনি পাই, এবং এই ধ্বনিগুলোর সমন্বয়ে যখন একটা অর্থপূর্ণ শব্দ সৃষ্টি হয়, অর্থবোধক একটা বুঝতে পারে মানুষের কোনো একটা কথা, সেটাই শব্দ। আচ্ছা, এরপরে আমাদের তৃতীয় যে গুরুত্বপূর্ণ ভাষার উপাদান সেটা হচ্ছে বাক্য। বাক্য কি? আমরা যেসব কথা বলি সেগুলো সবই বাক্য, তাই না? আমরা কথাটা কিভাবে বলি? একটা বাক্যের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের কথাটা সম্পূর্ণ করি। তো বাক্যটা মধ্যে দুইটা উপাদান থাকে, দেখো, বক্তা এবং শ্রোতা। দুইজন সম্পর্ক থাকে বাক্যে। কেন বলছে? কারণ একটা বাক্য যখন কেউ একজন বলে, অবশ্যই সেই বাক্যটা কেউ একজন শোনে, কাউকে শোনানোর জন্য কিন্তু আমরা বাক্য বলি। এবং এই বক্তা ও শ্রোতার মধ্যে একটা সম্পর্ক থাকে, মানে তাদের একটা চাহিদা বা একটা কৌতূহল থাকে। এই কৌতূহলটা মিটতে হয়, তাহলেই বাক্যটা তার পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। মানে একটা বক্তা যখন একটা বাক্য বলে পরিপূর্ণভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারে, এবং শ্রোতাও সেই বাক্যটা যদি পরিপূর্ণভাবে বুঝে, বক্তার মনের ভাবটা পরিপূর্ণভাবে বুঝতে পারে, তখনই আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা একটা অর্থবোধক বাক্য হয়েছে। যে দেখো, যদি আমরা এখানে উদাহরণ দিই যে আমরা গ্রামে বাস করি, বক্তা যখন এই কথাটা বলবে তখন শ্রোতা বুঝতে পারবে যে হ্যাঁ, আচ্ছা, ও তাহলে গ্রামে বাস করে, ওর বাসার জায়গাটা হচ্ছে গ্রাম। কিন্তু যদি ও বলতো যে আমরা গ্রামে, হ্যাঁ, বা আমরা গ্রাম, এরকম বলতো, তখন ও ভাবতো যে আচ্ছা, কি বললো আমরা গ্রাম দিয়ে, ও কিন্তু বুঝতে পারেনি না, এখানে বক্তার মনের ভাবটা পরিপূর্ণভাবে সে প্রকাশও করেনি, এবং শ্রোতাও এটা বুঝতে পারেনি। সুতরাং এই যে যদি শুধু আমি এতটুকুই ব্যবহার করতাম, তাহলে কিন্তু আমার এটা বাক্য হতো না, কোনো অর্থবোধক বাক্য মধ্যে পড়তো না। চতুর্থ উপাদানটা ভাষার, সেটা হচ্ছে বাগর্থ। ওকে, বাগর্থটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা খুবই সিম্পল একটা বিষয়। দেখো, বাগর্থ হচ্ছে শব্দের বিভিন্ন অর্থ থাকে। যেমন ধরো আমরা কোনো একটা জায়গায় একটা শব্দ ইউজ করি, যেমন এখানে কি আছে দেখি, পোড়া। হ্যাঁ, পোড়া মানে কি? আমরা কি জানি? পুড়ে যাওয়া মানে কি? কোথাও দগ্ধ হওয়া, তাই না? পুড়ে যাওয়া মানে দগ্ধ হওয়া। তো আমরা যদি এই শব্দটাই কোনো ভিন্ন পরিবেশে ব্যবহার করি, কোনো ভিন্ন অর্থ, কোনো ভিন্ন বাক্যে ব্যবহার করি, তখন ওই যে যে পরিবেশ, ওই স্থান কাল ভেদে ওই বাক্য, ওই শব্দটার অর্থ ভিন্ন হয়ে যায়। যেমন দেখি, আমি যদি বলি যে আগুনে তার ঘরের ঘর পুড়ে গেছে, এখানে আমি বুঝতে পারছি পোড়া মানে দগ্ধ হওয়া, ঠিক আছে। কিন্তু আমি যদি কোনো একটা উপমা অর্থে ব্যবহার করি, যেমন দেখো, আমার মন পুড়েছে, আচ্ছা, এইখানে মন কি পুড়ে দগ্ধ হয়ে যায়? না, এটা একটা উপমা। এইখানে বোঝাটা, পোড়াটা দগ্ধ হওয়া অর্থে বোঝাচ্ছে না, ঠিক আছে। এটা একটা আক্ষরিক অর্থ, হ্যাঁ। এটা উপমা দিয়ে পোড়াটা বোঝাচ্ছে যে হ্যাঁ, তার মন খুবই কষ্টে আছে, এরকম বোঝাচ্ছে। তো এই যে যে ভিন্ন ভিন্ন জায়গায় একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পাচ্ছে, এটাকে আমরা বাগর্থ বলি। যদি সংক্ষিপ্তভাবে বলতে চাই, তাহলে বলতে পারি যে ভাষার শব্দ ও বাক্যের এসব অর্থের আলোচনাই হলো বাগর্থ। এবার পরের টপিকে আসি, প্রকাশ মাধ্যম ও ভাষা। আচ্ছা, আমরা জানি মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভাষা, হ্যাঁ, কিন্তু সবসময় ভাষাটাই যে মানুষের একমাত্র মাধ্যম তা কিন্তু নয়। আমরা আরো কিছু মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করি। যেমন আমরা কখনো কখনো অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করি, কিংবা ছবি এঁকে, কিংবা নানান ধরনের অঙ্গভঙ্গি করে আমরা এইভাবেও মনের ভাব প্রকাশ করতে পারি। কখনো কখনো বিভিন্ন চিহ্ন বা সংকেত ব্যবহার করেও কিন্তু আমরা কাউকে কিছু বোঝাতে পারি, ঠিক আছে। তো সব ক্ষেত্রে যে ভাষাই একমাত্র মাধ্যম না, এটা ছাড়াও আমাদের আরো কিছু মাধ্যম আছে নিজেদের মনের ভাবটা প্রকাশ করার জন্য। হ্যাঁ, তো এছাড়াও আমাদের আহ, এই যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলো হচ্ছে আমাদের গৌণ মাধ্যম, যে হ্যাঁ, এটার মাধ্যমে আমরা আংশিক মনের ভাব প্রকাশ করতে পারি, কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার জন্য হ্যাঁ, আমাদের একটা ভাষা লাগে। কিন্তু যারা মূক আর বধির, মানে হচ্ছে যারা কথা বলতে পারে না বা কানে শুনতে পায় না, তারা কিভাবে ভাষার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করবে? হ্যাঁ, তাদের কিন্তু ভাষাটা তাদের মনের ভাব প্রকাশ করার মাধ্যম নয়। তারা এক প্রকারের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, তারা হাতের আঙুল ব্যবহার করে, কখনো কখনো আঙুল মুখ ছুঁয়ে বা হাত মাথায় উঠিয়ে বা বিভিন্নভাবে হাতের অঙ্গভঙ্গি করে তারা তাদের ভাবটা প্রকাশ করে। তাদের এই যে যে ভাবটা প্রকাশ করার মাধ্যম, সেটাকে আমরা বলি সংকেত ভাষা, কিংবা ইশারা ভাষাও আমরা বলতে পারি।
আচ্ছা, এরপরে আমরা একটু দেখি কি বলছে মাতৃভাষা বা বাংলা ভাষা। মাতৃভাষা মানে কি? এটা আমরা ছোটকাল থেকে জানি যে আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি সেটাই হচ্ছে মাতৃভাষা। অর্থাৎ একটা শিশু ১ম যে ভাষা শেখে সেটাই তার মাতৃভাষা। সাধারণত আমরা কি বলি যে আমাদের বাঙালি মায়ের শিশু কিন্তু মাতৃভাষা বাংলা হবে অথবা একটা ইংরেজ শিশু তার মাতৃভাষা ইংরেজি হবে। এটাই হচ্ছে আমাদের মাতৃভাষা। তো ভাষার বিভিন্ন রূপ বৈচিত্র্য আছে। আচ্ছা, আমরা যারা একই ভাষা ব্যবহার করি তাদেরকে আমরা কি বলি? একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। ধরো আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমাদের কোন ভাষায় মনের ভাব প্রকাশ করি? বাংলা ভাষায়। তাহলে আমরা সবাই বাংলাভাষী সম্প্রদায়ের মানুষ। কিন্তু আমাদের সকলের বাংলা কিন্তু একরকম নয়। মানে সকলের বাংলায় কথা বলার ধরনটা এক এক রকম নয়। তুমি দেখবে এক এক জেলায় বাংলায় কথা বলছে সবাই, কিন্তু তাদের বলার ধরন, বলার ভঙ্গিটা কিন্তু আলাদা। ঠিক আছে? যেমন একটু দেখি যে ধরো খুলনা যশোর অঞ্চলে যখন একটা মানুষ কথা বলে যে কি, আচ্ছা আমরা এটা আগে একটা এটার মেইন কথাটা বলি যে এটা হচ্ছে একজন মানুষের দুটো ছেলে ছিল। ঠিক আছে? এটা হচ্ছে শুদ্ধ ভাষা। তো এইখানে যখন আমরা খুলনা অঞ্চলগুলোতে যাই তখন আমরা দেখি এই কথাটাই তারা কিভাবে বলছে যে কিভাবে আছে দেখো, একজন মানসির দুটো সাওয়াল ছিল। অথবা যখন আমরা রংপুরে যাই, রংপুরে দেখো একজন মানুষের দুইকনা বেটা আছিল। ঠিক আছে? এখন একই কথা দেখো অঞ্চল ভেদে অনেক রকম ভিন্নতা পাওয়া যায় আমাদের একই বাংলা ভাষার। এই যে যে ভিন্নতাগুলো, এই যে যে ধরনগুলো, এইগুলোকে আমরা উপভাষা বলি। ঠিক আছে? এটাকে উপভাষা বলে যে একই ভাষার যে ভিন্ন ভিন্ন রূপ থাকে, অঞ্চল ভেদে যে ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়, সেই অঞ্চলভেদে ভিন্ন রূপগুলোই হলো উপভাষা। ঠিক আছে? প্রত্যেকটা জেলারই এক একটা নিজস্ব উপভাষা আছে। তারপরে আমরা একটু আসি প্রমিত ভাষায়। আচ্ছা, এই যে যে উপভাষাগুলো আমরা এতক্ষণ দেখলাম, এই উপভাষা কিন্তু এক একটা জেলার মধ্যে সীমিত। ধরো যখন রংপুরের মানুষ নোয়াখালীতে যাবে, তারা কিন্তু তাদের উপভাষার কথা বুঝতে পারবে না। নোয়াখালীর মানুষ কি বলছে এটা রংপুরের মানুষ বুঝতে পারবে না, কিংবা নোয়াখালীর মানুষ যদি ময়মনসিংহে যায় তারা কিন্তু এই ভাষাটা খুব সহজে বুঝতে পারবে না। ঠিক আছে? কারণ এটা প্রত্যেকের নিজের অঞ্চলের ভাষা। অন্য অঞ্চলের জন্য এই ভাষাটা বোঝা কিছুটা দুরূহ। ঠিক আছে? তো এই কারণে কি হয়েছে যে যেহেতু এই ভাষা সবার বোধগম্য নয় সবসময়, সেজন্য একটা ভাষা, একটা উপভাষাকে আদর্শ ধরা লাগবে। ঠিক আছে? যে কোনো একটা ভাষাকে আমরা আদর্শ ধরি, সেইটাকে আমরা সব অঞ্চলে ব্যবহার করতে পারবো। তাহলে সেটা সবার জন্য বোধগম্য তৈরি হবে। এই বোধগম্য যে ভাষার রূপ, এটাকেই প্রমিত ভাষা বলে। এই উপভাষা থেকেই আসলে এই প্রমিত ভাষাটা এসেছে, কিন্তু উপভাষার একটা নির্দিষ্ট রূপ হচ্ছে প্রমিত ভাষা, যে ভাষাটা মোটামুটি সব অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা বা প্রশাসনিক কাজ, ব্যবসা বাণিজ্য, এইসব ক্ষেত্রে যেসব যে জায়গায় বেশিরভাগ মানুষই ব্যবহার করে, সেই সব ক্ষেত্রে এই প্রমিত ভাষাগুলো ব্যবহার করা হয়। প্রমিত ভাষার মধ্যে কিছু নিয়ম আছে দেখো, যে প্রমিত ভাষায় একটা লিখিত ব্যাকরণ থাকে, আর উপভাষায় থাকে না। এটা হচ্ছে প্রমিত ভাষা এবং উপভাষার একটা পার্থক্য, যে প্রমিত ভাষায় লিখিত ব্যাকরণ থাকে, উপভাষায় থাকে না। উপভাষাগুলো শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জিত হয়। ঠিক আছে? মানে এটা হচ্ছে মৌখিক ভাষা। উপভাষাটা মৌখিক ভাষা, যে সে তার একটা শিশু তার চারপাশের পরিবেশ থেকে এই কথাগুলো, এই ভাষাগুলো এইভাবে শুনছে, সে এটা শুনতে শুনতে শিখে গেছে। কিন্তু প্রমিত ভাষা এটা চর্চা করে শিখতে হয়, কারণ এটা আমরা বই খাতা কলমে আমরা এই ভাষাগুলো পড়াশোনা করে এগুলো শিখতে পারি, এগুলো রপ্ত করতে পারি। প্রমিত ভাষা একটা শেখার বিষয় আর উপভাষা অর্জনের বিষয়। মানে প্রমিত ভাষা কোনগুলো? আমাদের বই খাতায় যে ভাষাগুলো আছে, এগুলো আমরা বই খাতা পড়াশোনা করে আমাদের এই ভাষাটার চর্চা হয়। কিন্তু উপভাষা হচ্ছে অর্জন করতে পারি আমরা মানুষের কাছ থেকে শুনে, আমাদের আশেপাশে অঞ্চল থেকে, আমাদের অঞ্চলে আশেপাশের লোকজন, আমাদের নিজেদের আত্মীয় স্বজন, এদের কাছ থেকে শুনে আমরা এটা অর্জন করি। এই জন্য এটা বলা হয়েছে। এইখানে তোমাদের উপভাষা আর প্রমিত ভাষার মধ্যে পার্থক্য আছে। এরপরে আমরা একটু কথ্য ভাষার দিকে আসি। আমরা বাসায় যেভাবে কথা বলি, বাইরে কি সেভাবে কথা বলি? না। আমরা যখন ক্লাসে কোনো শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলি, কিংবা কোথাও কোনো বক্তৃতা প্রদানের কথা বলি, বা আমাদের যখন কোনো বিশেষ একটা অনুষ্ঠানে যাই, তখন আমরা কি বাসায় যেভাবে কথা বলি ওইভাবে কথা বলি? না, বলি না। আমরা একটু ভিন্নভাবে কথা বলি। আমরা আমাদের যে ভাষা, সেটা ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু সজাগ হই, হ্যাঁ, যে আমাদের ভাষাটা ঠিক আছে কিনা বা বাইরের পরিবেশের সাথে মানানসই হচ্ছে কিনা, এরকম একটা ভাষা ব্যবহার করি যেটা সবার জন্য বোধগম্য এবং মার্জিত।
তো সেই যে ভাষাটা সেটাকে আমরা বলি কথ্য ভাষা। এই কথ্য ভাষাটা আমরা যেকোনো বিশেষ পরিবেশ কিংবা যখন আমরা বাইরে ব্যবহার করি তখন আমরা ব্যবহার করি। এছাড়াও অনানুষ্ঠানিক পরিবেশ যেমন বন্ধু কিংবা সহকর্মী মানে আমরা স্কুল, কলেজ, অফিসে বিভিন্ন ক্ষেত্রে আলাপ পরিচর্যার ক্ষেত্রে আমরা এই ভাষা ব্যবহার করি। এরপরে আমরা আমাদের মূল পার্থক্য সাধু ভাষা আর চলিত ভাষার মধ্যে একটু আসি। আচ্ছা, মানুষ যেভাবে ভাষায় যে ভাষায় আমরা মৌখিকভাবে কথা বলি এইটা কিন্তু লিখিত ভাষায় গ্রহণ করা যায় না, কেননা আমরা মুখে খুব সহজে খুব সাবলীলভাবে নিজেদের উম, যেভাবে আমরা আরাম বোধ করি কথা বলতে সেই কথাটা আমরা মুখে ব্যবহার করি। কিন্তু যখন আমরা সেই কথাটা লিখতে যাই তখন আমাদের আর একটু কৃত্রিমভাবে আরো সুন্দর এবং গোছালোভাবে লিখতে হয়। সেই কারণে আমাদের লিখিত ভাষাটা কিছুটা আড়ষ্ট এবং কৃত্রিম। তো বাংলায় যখন লিখিত ভাষা উদ্ভাবন হয়েছে তখন যেসব গদ্যকরা যারা ভাষা লিখছে, যারা গদ্য রচনা করছে, তারা কিন্তু আমাদের এই মৌখিক ভাষাটাকে ভাষা হিসেবে নেয়নি। তারা আমাদের এই যে যে লোকজ ভাষা এটার প্রতি শ্রদ্ধাশীল ছিল না। তারা কি ছিল? তারা ছিল সাংস্কৃতিক বিষয় পণ্ডিত। ঠিক আছে, সাংস্কৃতিক ভাষার যে পণ্ডিত সেই কারণে তাদের বিভিন্ন গল্প, কবিতা, রচনা সব কিছু ক্ষেত্রেই দেখা যায় যে তারা সেই সাংস্কৃতিক ভাষা রীতিটা ফলো করছে, মানে অনুসরণ করছে। বিভিন্ন ক্ষেত্রে তারা সাধু ভাষার নিয়ে ব্যাপকভাবে বিভিন্ন ব্যাকরণ, নানান ধরনের সাধু ভাষার প্রচারণা শুরু করছে। কিন্তু এই সময়েও কিছু কিছু মানুষ এর ব্যতিক্রম ছিল। তারা চেষ্টা করছিল যে হচ্ছে গিয়ে সাংস্কৃতিক ভাষাটাকে না নিয়ে তারা মানুষের যে মৌখিক ভাষা সেটা হচ্ছে গিয়ে তারা গদ্যে রূপ দিবে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা তখন আর গৃহীত হয়নি, কেননা এই সাংস্কৃতিক ভাষাটার তখন এত প্রভাব বিস্তার করছিল যে তখন আর অন্য কোনো ভাষাকে গ্রহণীয় হয়নি। কিন্তু এই ভাষাটা আস্তে আস্তে সময়ের বিবর্তনে পরিবর্তন হচ্ছে, কিছুটা সহজ হচ্ছিল মানুষের জন্য ব্যবহার করাটা। আহ কিছুটা সহজ করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম একটা উদ্যোগ হাতে নেন। তিনি এই সাধু ভাষার যে আড়ষ্টতা, এই আড়ষ্টতা তিনি কিছুটা কমানোর চেষ্টা করছিল এবং এই ভাষা যাতে প্রাঞ্জল হয়ে উঠেছিল, যাতে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয় সেই চেষ্টাই করছিল। সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হয়? সাধু ভাষার জনক। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সাধু ভাষার জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো এখানে একটা কবিতা, একটা প্যারা দেওয়া আছে যে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা থেকে এই প্যারাটা নেওয়া হয়েছে। দেখো একটু একটু দেখি যে সাধু ভাষাটা আসলে কেমন। যে নদীতে স্নান করিবার সময় দেখো, রাজদত্ত অঙ্কুরীয় শকুন্তলার অঞ্চলকোণ হইতে সলিলে পতিত হয়েছিল। আচ্ছা, এই বাক্যটার মধ্যে আমরা কি বুঝতে পারতেছি যে এখানে কোথায় কোথায় সাধু ভাষা? এই যে দেখো, করিবার সময়, এখানে করিবার, তারপরে হইতে, সলিলে পতিত হয়েছিল, এগুলো সব সাধু ভাষার একটা রূপ। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে এই সাধু ভাষাটা কিছুটা সহজ হচ্ছিল তখনই চলিত ভাষা তার আহ আত্মপ্রকাশ করতেছিল। তো চলিত ভাষাটা কিছুটা নবীন, মানে হচ্ছে এটা অনেকটা পরে উদ্ভাবন ঘটছে এবং এটা সব ধরনের কৃত্রিমতা থেকেই মুক্ত। বাংলা ভাষায় চলিত ভাষাটা সব ধরনের আড়ষ্টতা, কৃত্রিমতা এগুলো থেকে মুক্ত। এটা আমাদের মৌখিক যে ভাষাটা এটার খুবই কাছাকাছি, যার কারণে আমরা এটা সহজে বুঝতে পারি এবং আমাদের যে কষ্ট সাধু ভাষা লেখার ক্ষেত্রে সেই কষ্টটা অনেকটাই লাঘব হয়েছে চলিত ভাষার কারণে। এই চলিত ভাষায় আমরা বিভিন্ন প্রবাদ বা প্রবচনগুলো ব্যবহার করি যেটা এখন খুব সহজে আমরা ব্যবহার করতে পারি। দেখো চলিত ভাষায় সাহিত্যের সহজ অর্থ যা বুঝি সেটা হচ্ছে নৈকট্য, অর্থাৎ সম্মিলন। দেখো এটা ছিল রবীন্দ্রনাথের সাহিত্যের তাৎপর্য থেকে একটা সাহিত্যের তাৎপর্য প্রবন্ধ থেকে একটা প্যারা। রবীন্দ্রনাথরাও এই সময় তারা এই যে যে চলিত ভাষা, এই চলিত ভাষার গদ্য রচনা শুরু করছে। আচ্ছা, এবার আমরা কিছু আহ সঠিক উত্তর প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন একটু সলভ করার চেষ্টা করি। দেখো এখানে প্রথমে বলা হচ্ছে প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? আমরা জানি মানুষের ভাষা আছে। ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ যে দিক থেকে ব্যতিক্রম সেটা হচ্ছে বাক প্রত্যঙ্গ। এটা হচ্ছে বইয়ে আছে। দেখো বইয়ের রিডিং এর মধ্যেই তোমরা বেশিরভাগ এমসিকিউর অ্যান্সার পেয়ে যাবে। এই যে দেখো যে প্রাণী জগতে শরীর ও স্নায়ু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক ও অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। তার মানে অন্যান্য প্রাণীর থেকে আমরা বাক প্রত্যঙ্গ ব্যবহারের ক্ষেত্রে ব্যতিক্রম। আচ্ছা, এরপরে আমরা
দেখি মানুষের মনের ভাব ও অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? ভাষা। আচ্ছা, তারপরে আমরা ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয়? ভাষাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়। ভাষা কত প্রকার? ভাষা দুই প্রকার। ঠিক আছে। কোন ভাষার সীমাবদ্ধতা আছে? সীমাবদ্ধতা আছে মৌখিক ভাষা। আমরা মৌখিক ভাষা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। এক বা একাধিক ধ্বনি মিলে কি তৈরি হয়? দেখো, এটা খেয়াল করলে মনে পড়বে, আমরা রিডিং এ পড়েছিলাম একই শব্দ। এক বা একাধিক ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। নিচে কোন ভাষার বর্ণ রয়েছে? আচ্ছা, কোন কোন ভাষার বর্ণ রয়েছে? দেখো, প্রত্যেকটা ভাষায় কিভাবে আসছে, যে ধ্বনি থেকে সৃষ্টি হয়েছে শব্দ, শব্দ থেকে শব্দটা কিভাবে তৈরি হয়েছে? বর্ণের মাধ্যমে। এবং সে বর্ণটাই একটা শব্দ তৈরি করে, একটা শব্দ বাক্য তৈরি করে, এবং একটা বাক্য আমাদের মনের ভাব পূরণ করে, সেটাকে আমরা ভাষা বলি। তাহলে সমস্ত ভাষাতেই মোটামুটি আমাদের বর্ণ রয়েছে। তাহলে নিচের কোন কোন ভাষায় বর্ণ রয়েছে? সবগুলো ভাষাতেই বর্ণ রয়েছে। আচ্ছা, উচ্চারণের একক কি? আমরা উচ্চারণ করি। উচ্চারণটা আমরা করি কিভাবে? আমাদের বাকযন্ত্রের সাহায্যে। এবং বাকযন্ত্রে আমাদের কি উৎপন্ন হয়? বাকযন্ত্রে আমাদের ধ্বনি উৎপন্ন হয়। সুতরাং উচ্চারণের একক ধ্বনি। ভাষার উপাদান কয়টি? ভাষার প্রধান উপাদান চারটি। ভাষার কোনটি উপাদান নয়? উপাদান নয় হচ্ছে আওয়াজ। আমরা শিখছিলাম যে ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ, এই চারটা হচ্ছে ভাষার উপাদান। পশু পাখির ডাককে কি বলি? পশু পাখির ডাককে আমরা আওয়াজ বলি। এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে সেই অর্থটাকে আমরা কি বলি? শব্দ। অঞ্চল ভেদে যে ভাষার সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? উপভাষা। আচ্ছা, ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কত? তৃতীয়। আমরা শিখেছিলাম ধ্বনি, শব্দ, বাক্য। একে অন্যের সঙ্গে আলাপ পরিচিতায় মূলত কোন ভাষা ব্যবহার করি? আমরা কথ্য ভাষা ব্যবহার করি। আমরা এটা রিডিং এ পড়েছি। ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? বাগর্থ। এরপরে দেখি, অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে ও নানা ধরনের চিহ্ন সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি বলে? ইশারা ভাষা। সংকেত ভাষার অপর নাম কি? ইশারা ভাষা। বাংলায় সাধু ভাষার জনক, দেখো আমি এটা বলেছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলা হয় তার মাতৃভাষা, কিংবা প্রথম ভাষা না, বিদেশি ভাষা না। ঠিক আছে। একই ভাষা ব্যবহারকারীদের কি বলা হয়? ভাষাভাষী। একই ভাষাভাষী কিংবা ভাষিক সম্প্রদায়, দুটোই বলা হয়। দেখো, এখানে একটু আমরা যদি রিডিং এ যাই, যে যারা একই ভাষা ব্যবহার করে তাদেরকে বলি একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। একটু খেয়াল করো, এখানে হয় ভাষিক সম্প্রদায় থাকতে হবে, না হয় একই ভাষাভাষী থাকতে হবে। হ্যাঁ, যে যে কোনো একটা থাকতে হবে, পুরোটা। কিন্তু আমাদের উদাহরণ, আমরা যখন অপশনে ছিলাম, দেখো অপশনে আমাদের আছে, একটু দাঁড়াও, ভাষাভাষী কিংবা ভাষিক সম্প্রদায়। এখানে কিন্তু একই, এই কথাটা নাই। একই কথাটা না থাকার কারণে আমরা এই অপশনটা নিতে পারতেছি না। আমরা নিব ভাষিক সম্প্রদায়। এটা খুবই কনফিউজিং, খেয়াল রাখবা। উপভাষার আরেক নাম কি? উপভাষার আরেক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা, কারণ বিভিন্ন অঞ্চল ভেদে এই ভাষাটা আহ ভিন্ন হয়। আচ্ছা, একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপ কোনটি? প্রমিত ভাষা। বিশেষ পরিবেশ বা প্রয়োজনে বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা আমরা বলি? তাকে আমরা বলি কথ্য ভাষা। মানে সবার সাথে যে ভাষায় আমরা কথা বলি, সমাজের কোনো বিশেষ পেশার মানুষের যে ভাষা বৈচিত্র্য, সেটাকেও আমরা প্রমিত ভাষা বলি। কারণ এটা হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে অনুষ্ঠান, অনানুষ্ঠানিক পরিবেশ, বন্ধু সহকর্মীদের সাথে আমরা এই প্রমিত ভাষায় বা কথ্য ভাষায় কথা বলি। আচ্ছা, এরপরে আসি, ভাষা আবিষ্কারের আগে মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত? মানুষ ইশারা ইঙ্গিতের মাধ্যমে। যখন ভাষাটা হয়নি তখন ছবি এঁকে কিংবা ইশারা ইঙ্গিতের মাধ্যমে। দেখি আমরা একটু রিডিং এর মধ্যে যাই। রিডিং এর মধ্যে গেলে আমরা এটার উদাহরণটা পেয়ে যাব। দেখো, আমরা যখন ইশারা ভাষায় গিয়েছিলাম, এই যে বলেছে ভাষা আবিষ্কারের পূর্বে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে কিংবা কখনো ছবি এঁকে মানুষ নিজের মনের ভাব প্রকাশ করছে। দেখো, এখানে এই লাইনটার মধ্যে যেটুকু আছে, হয় অঙ্গভঙ্গি, না হয় ছবি এঁকে। তাহলে আমার এই দুইটার মধ্যে যেটা অপশনে থাকবে সেটাই আমি দিব। দেখো, যে অঙ্গভঙ্গি, অঙ্গভঙ্গি নাই কিন্তু ছবি এঁকে, হ্যাঁ এটা আছে। তাহলে এটা ইশারা ইঙ্গিতটা, এটা হচ্ছে গিয়ে
আমাদের সরাসরি ওখানে উল্লেখ নাই। এটা ইশারা ইঙ্গিতের মাধ্যমে কারা করে? যারা মুক বধির তাদের জন্য এটাকে ইশারা ভাষা বলে। কিন্তু ভাষা আবিষ্কারের পূর্বে মানুষ যেভাবে মনের ভাব প্রকাশ করে, এটা বইয়ের মধ্যে এক লাইনে লেখা আছে ছবি এঁকে বা অঙ্গভঙ্গির মাধ্যমে। এই দুইটার যেটা অপশনে থাকবে সেটাই রাইট। এবার বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিল তাকে সাধু ভাষা বলে। হ্যাঁ, আমরা পড়েছি যে সাধু ভাষাটা হচ্ছে সাংস্কৃতিক পণ্ডিত ব্যক্তিবর্গরা এই সাধু ভাষাটা উদ্ভাবন করেছিল। তো এই পর্যন্ত আমাদের প্রথম অধ্যায়টা। তো এখানে তোমাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।